স্বাগতম আজকের এই নতুন বিশ্লেষণে। আজ আমরা এমন একটা যুগান্তকারী ধারণা নিয়ে কথা বলবো যা আমাদের চারপাশের চেনা বাজারটাকে একদম বদলে দিতে পারে। আমরা কথা বলছি সেবা নিন এবং এর ইকোসিস্টেম নিয়ে, যা দেশের বিশাল অনানুষ্ঠানিক শ্রমবাজার এবং সেবা খাতকে পুরোপুরি ডিজিটাল রূপ দেওয়ার এক দারুণ সম্ভাবনা রাখে। চলুন ধাপে ধাপে বোঝা যাক এটি আসলে কিভাবে কাজ করে আর কেনই বা এটি এত গুরুত্বপূর্ণ। 8,80,00,000 সংখ্যাটা শুনলে রীতিমতো অবাক হতে হয়। এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার নয়। দেশের মোট শ্রমশক্তির প্রায় ৮৪% মানুষই এই ইনফর্মাল বা অনানুষ্ঠানিক খাতেই যুক্ত আছেন। এর মানে হল আমাদের অর্থনীতির বিশাল একটা চাকা প্রতিনিয়ত ঘুরছে, অথচ তার কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো নেই। একদিকে এটা যেমন আমাদের জন্য বিরাট এক সম্ভাবনা, অন্যদিকে আবার বড়সড় একটা কাঠামোগত শূন্যতারও ইঙ্গিত দেয়। এখন প্রশ্ন হল, এই বিশাল বাজারের মূল কেন্দ্রটা আসলে কোথায়? যদি দেশের প্রায় ১,১৭,০০,০০০ অর্থনৈতিক ইউনিটের দিকে তাকাই, তাহলে দেখব এর ৯০%রও বেশি জায়গা জুড়ে আছে কেবল সেবা বা সার্ভিস খাত। অর্থাৎ আমাদের ক্ষুদ্র আর কুটির শিল্পের প্রাণভমরা হল এই সেবা। আর ঠিক এই সুনির্দিষ্ট শূন্যস্থানটিকে টার্গেট করে মাঠে নামছে সেবা নিন প্ল্যাটফর্ম। পুরো ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে আমরা মূলত ৫টি ধাপে এগোব। প্রথমে সেবা খাতের বর্তমান শূন্যস্থান, এরপর সেবা নিন মডেল বিশ্লেষণ, আয়ের সম্ভাব্য উপায়, কিভাবে তারা আস্থার পরিবেশ তৈরি করবে, এবং সবশেষে জাতীয় পর্যায়ে এর প্রভাব বিস্তারের রোডম্যাপ। ঠিক আছে, চলুন বিষয়টিতে গভীরে প্রবেশ করি। আমাদের প্রথম পর্ব, বাংলাদেশে সেবা খাতের শূন্যস্থান। আমাদের বর্তমান চিত্রটা বেশ মজার। বলা যায় একটা অদ্ভুত বৈপরীত্য আছে এখানে। একবার ভাবলে অবাক হতে হয়, আমাদের হাতে ২৩,৯০,০০,০০০-এরও বেশি মোবাইল ফিন্যান্সিয়াল অ্যাকাউন্ট আছে। দেশে ইন্টারনেট সব জায়গায় পৌঁছে গেছে, আর লাখ লাখ ক্ষুদ্র ব্যবসাও চলছে। কিন্তু অন্যদিকে আমাদের যে জিনিসটা তীব্রভাবে প্রয়োজন তা হল একটি নির্ভরযোগ্য লোকাল সার্চ সিস্টেম, ডিজিটাল দৃশ্যমানতা এবং কাজের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, যা একদমই নেই। একজন দক্ষ সেবিকা, টেকনিশিয়ান বা লোকাল ব্যবসায়ীর ডিজিটাল উপস্থিতি প্রায় শূন্য। এই গ্যাপটাই এখন সবচেয়ে বড় বাধা। তাহলে এই বিশাল শূন্যস্থানগুলো আসলে কিভাবে পূরণ হবে, সেটাই দেখব আমাদের দ্বিতীয় পর্বে, সেবা নিন মডেল বিশ্লেষণ। প্রথমে একটা ভুল ধারণা ভেঙে দেয়া যাক। এটা কিন্তু প্রতিদিনের দেখা কোনো সাধারণ হোম সার্ভিস বুকিং অ্যাপ একেবারেই নয়। এর আসল আর্কিটেকচার হল একটা বহুমুখী স্থানীয় পরিচয় এবং ডিসকাভারি ইকোসিস্টেম। সহজ কথায়, এটা একটা লাইট অ্যাসেট কানেক্টর। শুধু সার্ভিস বুকিংয়ে আটকে না থেকে নানা পেশাজীবী, দোকানপাট, প্রতিষ্ঠান এবং কারখানা সবাইকে একটা ডিজিটাল ম্যাপে যুক্ত করাই এর কাজ। পুরো অনানুষ্ঠানিক বাজারকে আনুষ্ঠানিকভাবে এক সুতায় গাঁথার একটা দারুণ পদ্ধতি এটি। মডেলটা তো বেশ চমৎকার, কিন্তু দিন শেষে একটা ব্যবসায়িক প্ল্যাটফর্ম হিসেবে এটি টিকবে কিভাবে? চলুন তৃতীয় পর্বে যাই, আয়ের সুযোগ। এখানেই একটা খুব কৌতূহলোদ্দীপক প্রশ্ন তৈরি হয়, কমিশন ছাড়া তারা কিভাবে আয় করবে? হ্যাঁ, সেবা নিন কোনো ইউজার টু ইউজার এক্সটার্নাল ট্রানজ্যাকশনে কমিশন নেয় না। এমনকি শুরুতেই কোনো থার্ড পার্টি গ্যারেন্টি বা এসক্রো সুবিধাও তারা দিচ্ছে না। তাদের মূল ব্যবসায় কৌশলটাই হল মানুষের বিশ্বাসযোগ্যতা বা ক্রেডিবিলিটিকে মনিটাইজ করা। শুনতে বেশ অন্যরকম লাগছে, তাই না? এই ছকটার দিকে তাকালেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। এখানে আয়ের ৩টা সম্ভাব্য দৃশ্যপট দেখানো হয়েছে। তারা মূলত আয় করবে পেইড ডিসকাভারি, প্রোফাইল সাবস্ক্রিপশন আর B2B টুলের মাধ্যমে। আর যে কোনো দৃশ্যপটেই এই আয়ের মূল চালিকা শক্তি হবে সক্রিয় প্রোফাইলের সংখ্যা এবং প্রতি ব্যবহারী থেকে আসা গড় আয় বা ARPU। সত্যি বলতে, এই বিশাল সেবা খাতের ছোট্ট একটা অংশকেও যদি তারা পেইং মডেলে কনভার্ট করতে পারে, তবে এটা দারুণ লাভজনক একটা মডেলে পরিণত হতে বাধ্য। কিন্তু যেহেতু প্ল্যাটফর্মটিতে শুরুতে কোনো পেমেন্ট গ্যারান্টি বা এসক্রো সিস্টেম থাকছে না, তাই ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এজন্যই চলে আসছি আমাদের চতুর্থ পর্বে, আস্থার ইকোসিস্টেম তৈরি। এই ইকোসিস্টেমকে আক্ষরিক অর্থেই একটা আস্থার দুর্গ হতে হবে। আর এর জন্য দরকার 5টি অপরিহার্য মজবুত স্তর। প্রথমত, টিয়ার্ড KYC বা ধাপে ধাপে পরিচয় যাচাই। দ্বিতীয়ত, রেটিং ও রিভিউর মাধ্যমে রেপুটেশন ম্যানেজমেন্ট। এরপর আছে প্ল্যাটফর্মের ভেতরের ফি প্রদানের জন্য ইন্টারনাল পেমেন্ট। সাথে যুক্ত হবে দ্রুত বিরোধ নিষ্পত্তির জন্য এভিডেন্স লকার।
আর সবশেষে ডেটা সুরক্ষা। অফ প্ল্যাটফর্ম জালিয়াতি ঠেকাতে এই শক্তিশালী স্তরগুলোর আসলে কোনোই বিকল্প নেই। এখন আস্থার এই মজবুত ভিত্তি তো তৈরি হল, কিন্তু এরপর কি? পুরো দেশ জুড়ে অর্থনীতিতে এর প্রভাবটা কেমন হবে? চলুন আমাদের শেষ পর্বে বৃহত্তর চিত্রটা একটু দেখে নিই। জাতীয় প্রভাবের রোডম্যাপ। আর এটি চমৎকারভাবে তুলে ধরছে যে পুরো সিস্টেমের ডেটা পাইপলাইন আসলে কতটা সুচারুভাবে কাজ করে। জেলা বা উপজেলা পর্যায়ে স্থানীয় চাহিদার ডেটাগুলো, যেমন মানুষ ইন্টারনেটে কী খুঁজছে তা মিলিয়ে দেখা হয় সেখানকার যাচাইকৃত সরবরাহের সাথে। মানে এটা শুধু একটা সাধারণ লিস্টিং সাইট থাকে না, বরং এটি হয়ে ওঠে একটা বিশাল ও বুদ্ধিমান ইন্টেলিজেন্স সিস্টেম। এই চার্টের ডেটাগুলো বিশ্লেষণ করলে খুব সহজেই চিহ্নিত করা যায় কোন জেলায় কোন ধরনের সেবার চরম ঘাটতি আছে আর কোথায় বাজার একদম কানায় কানায় পূর্ণ। প্ল্যাটফর্মটি এই তথ্যগুলো কাজে লাগিয়ে আঞ্চলিক বাজারগুলোর মধ্যে একটা দারুণ ভারসাম্য আনতে পারবে এবং ঠিক যেখানে যার দক্ষতা দরকার তাকে সেখানেই যুক্ত করতে পারবে। অবশ্যই এই বিশাল কর্মযজ্ঞ তো আর জাদুর মতো রাতারাতি হয়ে যাবে না। পুরো প্ল্যাটফর্মটি বাস্তবায়নের রোডম্যাপ মূলত 4টে ধাপে বিভক্ত। প্রথম 3 মাসে ফাউন্ডেশন বা ভিত্তি তৈরি, এরপর ট্রাস্ট বিটা, তারপর গ্রোথ ইঞ্জিন চালু করা এবং পরিশেষে 18 থেকে 36 মাসের মধ্যে ন্যাশনাল স্কেলে ছড়িয়ে দেওয়া। এখানে সবচেয়ে জরুরি বিষয়টা হল পেমেন্ট নির্ভর বড় মার্কেটপ্লেস হওয়ার আগে প্রথম দিকের ধাপগুলোতেই লোকাল এসইও এবং ট্রাস্ট মেকানিজমকে পুরোপুরি পরিপক্ক হতে হবে। আজকের এই পুরো বিশ্লেষণের সারমর্ম যদি এক বাক্যে টালতে হয়, তাহলে বলা যায় সেবানিন সবচেয়ে বেশি মূল্য তৈরি করবে তখনই যখন এটি কেবল একটা লিস্টিং সাইট হিসেবে আটকে না থেকে একটি যাচাইকৃত স্থানীয় অর্থনৈতিক গ্রাফ হয়ে উঠবে। অর্থাৎ এর চূড়ান্ত সফলতা লুকিয়ে আছে একটা জনস্বার্থ সংশ্লিষ্ট অর্থনৈতিক অবকাঠামো হয়ে ওঠার মাঝে, যা দেশের অদেখা শ্রমবাজারকে সবার সামনে নিয়ে আসবে। সবশেষে একটা দারুণ ভাবনার খোরাক দিয়ে আজকের এই আয়োজন শেষ করতে চাই। একবার কল্পনা করা যাক, যদি এমন একটা ডিজিটাল গ্রাফ দেশের কোটি কোটি অনানুষ্ঠানিক কর্মীকে সফলভাবে ম্যাপ করতে পারে, তাহলে দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রতিটি স্থানীয় দক্ষতা যখন ডিজিটালভাবে দৃশ্যমান হবে, তখন পুরো জাতীয় অর্থনীতিতে ঠিক কতটা জাদুকরী পরিবর্তন আসবে। এই যুগান্তকারী বিশাল সম্ভাবনার কথাটা মাথায় রেখেই আজ বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী কোনো বিশ্লেষণে।